বাংলাদেশের একটা স্যাটেলাইট যেটা পৃথিবীর 1/3 মানুষকে কভার করে। আপনি কি সেটা জানেন? ফসল ওঠার আগেই কত মেট্রিক টন ধান হবে এটি প্রযুক্তির মাধ্যমে জানা যায়। কিন্তু কিভাবে? রাজুকের চোখ এড়িয়ে কোথায় হচ্ছে আনপ্ল্যান্ড বিল্ডিং আকাশ থেকেই ধরা পড়ে। সাগরের মাছ কোন লোকেশন থেকে এসেছে এক্সপোর্টে সেটাও ভেরিফাই করা সম্ভব। 50% জনসংখ্যার বয়স 25.6 অথবা এর কম। কোনো একটা জাতি সেটা 1000 বছরে একবার দেখে। এই গল্পের গভীরে যেতে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান, যার নেতৃত্বে BSCL লোকসান কাটিয়ে প্রফিটে ফিরেছে। শুনবো আরও সম্ভাবনার কথা। লেটস আনকাভার হোয়াটস রিয়েলি হ্যাপেনিং। আমাদের যে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1 যেটা আছে সেটার ফাংশনালিটি হচ্ছে মেইনলি হচ্ছে কমিউনিকেশন এবং ব্রডকাস্ট। পৃথিবীর 1/3 পপুলেশন আমাদের স্যাটেলাইটের মাধ্যমে কাভার। উই ওয়ার্ক এজ এ টিম। হ্যাপি মুডে যদি অফিসে আসতে না পারেন, এইদার আপনার সমস্যা অথবা কোম্পানির সমস্যা, যে কোনো একটা। উই ক্যান মেক শিওর দ্যাট বাংলাদেশের টিভি চ্যানেলরা যারা ইনভেস্ট করতেছেন দে উইল গেট পার্ট অফ দ্য রেভিনিউ ব্যাক। টেলিভিশন চ্যানেল আসলে এখান থেকে যদি একটা পেমেন্ট সার্ভিস পায়, এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা রেভলিউশন আনবে। অন টপ অফ ইট, প্রতি বছর রাফলি 3000 ফিশারম্যান মারা যায় সমুদ্রে। 3000 ইজ হিউজ। ইটস এ হিউজ নাম্বার। এবং এটা হচ্ছে শুধুমাত্র তাদের কাছে কোনো ওয়েদার ইনফরমেশন। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি মাছ বিক্রি করবেন, তখন একটা কন্ডিশন হচ্ছে আপনাকে বলতে হবে এটা সমুদ্রের কোন জায়গা থেকে ধরেছে। মানে প্রায় 90 মিলিয়ন মানুষ হচ্ছে 25.6 অথবা এর কম। কোনো একটা জাতি এই ফিনোমেননটা 1000 বছরে একবার দেখে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির সাপ্তাহিক পডকাস্ট শো কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি একজন দূরদর্শী প্রযুক্তিবিদ এবং এরিকসন কোম্পানির 5G এবং 6G প্রজেক্টের প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানের প্যাটার্ন নিয়েও কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে আছেন। জনাব ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান, কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে আপনি অনেক দিন বাইরে ছিলেন, সুইডেনে বসবাস করেছেন। সেইখান থেকে বাংলাদেশে এখন এসে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির দায়িত্ব পালন করছেন এবং ট্রিমেন্ডাসলি ওয়ার্ক করছেন। সো এই ব্যাপারটা একটু জানতে চাই, ওইখান থেকে এসে এইখানে এটা অ্যাডজাস্টমেন্ট, এখানে কাজ করার অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগত জীবনে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আমি স্টেট অফ দ্য আর্ট টেলিকম কোম্পানিগুলোতে কাজ করেছি। 2G, 3G, 4G, তারপরে 5G নিয়ে 6G নিয়েও মনে হয় কাজ করেছেন। সর্বশেষ আমি 6G নিয়েও কাজ করছিলাম। সো এইসবের এই কাজ করার কারণে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। পৃথিবীতে খুব বিখ্যাত যারা এই ইন্ডাস্ট্রিতে যারা পৃথিবীতে খুব বিখ্যাত অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো 5ই আগস্টের পরে যখন এই সুযোগটা আসলো, সো দেন আই থট, চিন্তা করলাম যে আমার জন্য হয়তো বা এই সময়ে দেশে আসা দরকার এবং যতদূর সম্ভব দেশে যদি কিছু কন্ট্রিবিউশন করা যায়, ওই চিন্তা থেকেই দেশে আসা। তো আগেও তো আসলে স্যাটেলাইট কোম্পানির কাজগুলো ছিল, তো আপনি আসার পর আসলে এখন কিভাবে বাংলাদেশে এই স্যাটেলাইট কোম্পানির কাজগুলোকে আপনি কাজগুলো পরিচালনা করছেন? প্রথমত একটা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে বিভিন্ন ধরনের যে টেকনোলজিক্যাল সলিউশনগুলো আছে, এই সলিউশনগুলোকে যত বেশি আমরা বাংলাদেশের সিচুয়েশনের জন্য কন্টেক্সচুয়ালাইজ করতে পারবো, দ্য বেটার ইট ইজ ফর আস। তো এই জন্যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কিভাবে স্পেস টেকনোলজি ইউজ করে কিভাবে আমাদের ইন্ডিজেনাস বিভিন্ন প্রবলেম সলভ করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। তো আমাদের যে বাংলাদেশ স্যাটেলাইট 1 BS1 যেটা আছে সেটার ফাংশনালিটি হচ্ছে মেইনলি হচ্ছে কমিউনিকেশন এবং ব্রডকাস্ট। তো আমরা এখন বাংলাদেশি 36টা টিভি চ্যানেল সহ টোটাল প্রায় 66টা টিভি চ্যানেলকে আমরা এখন ব্রডকাস্ট করি। এবং বেসিক্যালি বাংলাদেশে যারাই টিভি দেখেন তারা সবাই আমাদের দ্বারা কানেক্টেড ইন ওয়ান ওয়ে আর অ্যানাদার। আর এছাড়া বিশেষ করে যেসব জায়গাতে ফাইবার অপটিক কানেকশন নাই অথবা ওয়্যারলেস নেটওয়ার্ক কাভারেজ নাই, এরকম অনেকগুলো জায়গাতে আমরা BS1-এর মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছি, স্যাটেলাইট ইন্টারনেট কানেক্টিভিটি। তো অনেকগুলো হাওর বাওয়ার অঞ্চলে, চরাঞ্চলে, তারপরে যেসব জায়গাতে ওয়্যারলেস নেটওয়ার্ক নাই, যেমন উত্তরবঙ্গের অনেক জায়গাতে একদমই ছিল না। তো আমরা অনেকগুলো স্কুলকে কানেক্ট করেছি, ইউনিয়ন হেলথ কেয়ার সেন্টারকে কানেক্টেড করেছি, তারপরে আমরা অনেকগুলা UNO DC অফিসকে আমরা কানেক্টেড করেছি। তারপরে এগুলা ছাড়াও
পুলিশ, বিজিবি, তাদের অফিস, তাদেরকে আমরা কানেক্টেড করেছি দুর্গম অঞ্চলগুলোতে। প্লাস আমরা বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, বে অফ বেঙ্গলকে মনিটর করার জন্য তাদেরকেও আমরা কানেক্টেড করেছি। অ্যান্ড ইন অ্যাডিশন টু দিস অনেকগুলো ব্যাংক আমাদের কাছ থেকে এই সার্ভিস নিচ্ছেন। ব্যাংকের যেসব জায়গাতে এটিএম আছে এবং ওই জায়গাতে যদি প্রপার ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে, সো দেন দে ইউজ স্যাটেলাইট কানেক্টিভিটি। অ্যান্ড দেন অফকোর্স যেমন সিভিল এভিয়েশন অথরিটি, এয়ারপোর্টগুলো আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন। সো দ্যার আর অনেকগুলো ডিফারেন্ট কাস্টমার্স। আমরা এই কাস্টমারদেরকে আরও নতুন নতুন কাস্টমার খোঁজার জন্য গত 1 বছর কাজ করেছি। কিন্তু এখানে যে স্পেসের কথাটা বললেন, বিএস1 স্পেসে আসলে কতগুলো দেশি কোম্পানির আসলে স্পেস ইউজ করছে, আর বাইরের কোম্পানিরও তেমন একটা স্পেস ইউজের ব্যাপার আছে? আমাদের BS1 একটা তো এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, এবং আমাদের যে ফুটপ্রিন্ট আছে, আমাদের ফুটপ্রিন্টটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে তাইওয়ান থেকে শুরু করে একবারে পশ্চিম দিকে একবারে আপনার মধ্যপ্রাচ্যের একটা অংশ সহ, প্লাস যে স্থান কান্ট্রিগুলো আছে, 7টা স্থান কান্ট্রিগুলো আছে তারাও কাভার। তার মানে হচ্ছে যে বিটুইন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এই সবগুলো দেশ কাভার, নেপাল, ভুটান, এরা সবাই কাভার। দক্ষিণ পূর্ব এশিয়া, পৃথিবীর 1/3 পপুলেশন আমাদের স্যাটেলাইটের মাধ্যমে কাভার্ড। আসলে 5 আগস্টের পর আপনি দায়িত্ব নেওয়ার পর আমি যতটুকু জানি, মানে এই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিটা আগে একটু লসেই চলতো, কিন্তু আপনি আসার পর কিন্তু জাস্ট 1 ইয়ারের ভেতরে এটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানেতে রূপান্তর করেছেন। এটা আসলে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে খুবই কম দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে কংগ্রেচুলেশন জানাতে হয়। এবং এত অল্প সময়ে আসলে এই কাজটা কিভাবে করলেন, এটা যদি একটু বলেন আমাদের। আমরা কয়েকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিয়েছি। একটা জিনিস হচ্ছে যে সেলস মার্কেটিং কিভাবে আরও ভালো করা যায়। আমাদের যেহেতু আমাদের যে ক্যাপাসিটি ছিল তার একটা বড় অংশ আনইউজ ছিল, আমরা কিভাবে আরও বেশি করে ক্যাপাসিটি এবং কানেক্টিভিটি সেল করতে পারি, এই জন্য আমরা নতুন নতুন কাস্টমার কিভাবে তৈরি করা যায় সেটার জন্য আমরা কাজ করেছি। দ্বিতীয়ত আমরা আমাদের এক্সিস্টিং যারা কাস্টমার, যেমন আপনারা যারা টিভি চ্যানেল, আপনারা আমাদের কাস্টমার, আমরা কাস্টমার সার্ভিসের দিকে আরও জোর দিয়েছি। ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যারা আমাদেরকে রেভিনিউ দিচ্ছেন তাদেরকে টেক কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই কোম্পানির মধ্যে এই কালচারটা নিয়ে আসার চেষ্টা করেছি যে লোক কাস্টমারদের, তাদের নিড কী, তাদের চাহিদা কী। হ্যাপি কাস্টমার মিনস আপনার বিজনেসটা আরও বেশি সাস্টেনেবল হবে। তৃতীয়ত কোম্পানির মধ্যে যে আননেসেসারি কস্টগুলো ছিল বিভিন্ন জায়গাতে আমরা ওগুলো কাট করার চেষ্টা করেছি, এবং যেখানে দরকার পড়েছে প্রয়োজন বেশি খরচ করেছি। বাস ইম্পর্টেন্ট হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা যাতে করে সঠিকভাবে হয়। আর চতুর্থত আরেকটা কাজ আমরা করার চেষ্টা করেছি যে আমি চেষ্টা করেছি যে আমাদের যে টিম আছে কোম্পানিতে যারা কাজ করে তারা কিভাবে আরও মোটিভেটেড হবে, সো দ্যাট উই ওয়ার্ক এজ এ টিম। হ্যাঁ, এই মোটিভেশনটা নিয়ে আসার চেষ্টা করেছি। আমি আমার কোম্পানির সবাইকে বলি যে সকালবেলা আপনি যদি হ্যাপি মুডে যদি অফিসে আসতে না পারেন, তাইলে এইদার আপনার সমস্যা অথবা কোম্পানির সমস্যা, যে কোনো একটা, রাইট? আমি চাই যে কোম্পানির সবাই, কারণ সবাই যখন খুব বেশি হ্যাপিলি অ্যাজ এ টিম কাজ করবে তখন এই কোম্পানি আরও অনেক বেশি এগিয়ে যাবে। এবার প্রথমবারের মতো আমরা 38 কোটি টাকার প্রফিট হয়েছে, সো ইট ইজ এ ভেরি হ্যাপি নিউজ। আমরা চাই যে এটা কন্টিনিউ হোক, এবং ইনশাল্লাহ ইফ উই কন্টিনিউ, এবং আমরা যদি যে কাজগুলো করতেছি ওগুলো যদি আরও ভালো করে করতে পারি, ইনশাল্লাহ ইট উইল ইনক্রিজ। BS1-এ আসলে আমাদের তো এটার মেয়াদ আছে যে কতদিন আমরা এটা ইউজ করতে পারবো। এরপর কি BS2-তে আমরা কনভার্ট করার কোনো ইচ্ছা আপনার আছে কিনা, বা এটা স্পেন করার কোনো আপনি চিন্তা ভাবনা করেছেন কিনা? BS1-এর লাইফ টাইম হচ্ছে 15 বছর। তো আমরা রাফলি অর্ধেক শেষ হয়েছে, আরও অর্ধেক মনে করেন 7.5 থেকে 8 বছর বাকি আছে। এই কয়েক বছরে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের গ্রাউন্ড স্টেশন থেকে BS1-কে খুব ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করেছেন। তো এই জন্য হয়তো আমাদের আরও 1 থেকে 1.5 বছর লাইফ টাইম বাড়তে পারে। ওকে। সো 2018-তে লঞ্চ হয়েছিল, তার মানে 2033-এ গিয়ে 15 বছর হবে। এর থেকে যদি আমরা আরও 1.5 বছর, তাহলে আনটিল 2034-এর শেষ পর্যন্ত আমাদের এটা চালু থাকবে। কিন্তু আমি যতটুকু জানি এটা একটা স্পেসের থাকে, তো আমরা কতটুকু স্পেস এটার ইউজ করেছি, বা আনটিল ওই পর্যন্ত গিয়ে কি আসলে এই স্পেসটা ইউজ করে BS2-তে কনভার্ট করতে পারবো কিনা? আমাদের ক্যাপাসিটি আমরা শুধুমাত্র 2/3 মতো আমরা ইউজ করতেছি, এখনও প্রায় 1/3 ক্যাপাসিটি ইজ আনসোল্ড। এটা আমাদের একটা দুর্বলতা। এই কোম্পানিকে যখন লঞ্চ করা হয়েছিল, এই কোম্পানি লঞ্চ করার পরে
গত 6-7 বছর মার্কেটিংয়ের দিকে খুব বেশি কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। তো আমরা এখন চেষ্টা করতেছি যে কীভাবে আমরা আরও নতুন কাস্টমার নিয়ে আসতে পারি। আমাদের একটা বিগ কনসেন্ট্রেশন হলো বাংলাদেশের বাইরে কিভাবে আমরা কাস্টমার নিয়ে আসতে পারি। আমরা এই জন্যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, নেপাল, ইন্ডিয়া এই সবগুলো দেশে আমরা কাস্টমার খুঁজতেছি। 2-1 জায়গাতে উই হ্যাভ প্রোগ্রেসড এ লট। স্যাটেলাইট কানেক্টিভিটির যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে কোনো একজন নতুন কাস্টমার ইভেন খুঁজে বের করে, ইট টেক্স টাইম। অ্যান্ড দেন প্লাস পয়েন্ট হচ্ছে আপনি একজন কাস্টমারকে পেলে দেন দে আর ইউর লং টাইম কাস্টমার। সো বাট ইট টেক্স টাইম টু গেট এ কাস্টমার। তো আমরা হোপফুলি ইনশাল্লাহ শীঘ্রই বিশেষ করে নেপাল আমাদের একটা কাস্টমার, খুব বড়সড় একটা কাস্টমার আমরা পাবো শীঘ্রই। আপনি আসলে কাস্টমার সার্ভিসের কথা বলছিলেন। আমরা তো মানে অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি এখন বলি, আমরা তো এর আগেও টিআরপি সার্ভিস নিয়েছি আপনাদের কাছ থেকে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট 1 ইয়ার ধরে আপনারা যেভাবে কাস্টমার সার্ভিস দিচ্ছেন, এভরি উইকে একটা করে আমাদের মিটিং ডাকছেন, আমাদের সমস্যার কথা শুনছেন। টিআরপি নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে আরও কিভাবে বেটার করা যায়, অ্যাকুরেসিটা বাড়ানো যায়, এবং পোর্টফোলিও অনুযায়ী আমাদের দেশের যে পপুলেশন সেখানে মিটারটা বাড়িয়ে সেটার আরও অ্যাকুরেসি রিপোর্টটা দেওয়া যায় কিনা? এটা একটা গুড পয়েন্ট। এই ব্যাপারটা আমরাও ফিল করেছি যে আমাদের ডেটা সেটটা যদি আরও লার্জ হয় তখন টিআরপি থেকে আমরা যে ডেটা পাবো এবং এখান থেকে যে কনক্লুশনটা আসবে সেটা আরও অ্যাকুরেট হবে, মোর অ্যাকুরেট হবে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা যদি আরও বেশি টিআরপি বক্সেস যদি ইনস্টল করতে চাই, ইট কস্ট, এবং এই কস্টটা আসলে কে বিয়ার করবে। তো এখন আমাদের প্রপোজাল হচ্ছে অলসো এটা রিলেটেড টপিক হচ্ছে যে আমরা গত বেশ কিছুদিন ধরে অলসো কাজ করতেছি যে কিভাবে আমরা কেবল টিভি ডিস্ট্রিবিউশনটাকে ডিজিটালাইজ করতে পারি। আমি পয়েন্টটাতে আসতাম আসলে আপনার কাছে। সো এটা হলে আমাদের একটা মানে ডিজিটালি আমরা কেবল অপারেটরদের কাছে একটা ডিজিটালি পের অর্ডার করতে পারি। এখন আমাদের টেলিভিশনগুলো যে ক্রাইসিসে আছে সেটা নিয়ে মানে কাজ করতে পারি, মানে এই ধরনের প্ল্যান তো অবশ্যই আছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি ফর মাল্টিপল রিজনস। একটা রিজন হচ্ছে যে ইন দ্যাট ওয়ে আমরা এনশিওর করতে পারবো যে পাইরেটেড কন্টেন্ট যাতে করে প্রত্যেকটা বাসায় না পৌঁছে। তারপরে আমরা সেন্ট্রালাইজ যখন করব তখন উই ক্যান মেক শিওর দ্যাট বাংলাদেশের টিভি চ্যানেলরা যারা ইনভেস্ট করতেছেন দে উইল গেট পার্ট অফ দ্য রেভিনিউ ব্যাক when everything will be distributed from a central network. আর আরেকটা জিনিস বাই প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন when we will get that large number of household যারা এই কেবল টিভি সেন্ট্রালাইজ সিস্টেম থেকে সার্ভিস নেবে, দেন উই হ্যাভ দ্য ডেটা ফ্রম দিস হাউসেস, ভিউয়ারশিপ ডেটা আমরা পাবো। তখন আমরা উই উইল গেট এ ভেরি লার্জ ডেটা সেট এবং ওইখান থেকে টিআরপি তখন আরও বেশি ডেটা আমরা নিতে পারবো। এই জন্য ওই টিআরপির জন্য আই ব্রট ইট আপ দ্যাট আমাদের একটা প্ল্যান হচ্ছে যে ওয়ান্স উই হ্যাভ এই কেবল টিভি ডিজিটালাইজেশন এর প্রজেক্টটা ইফ ইট গেটস অ্যাপ্রুভড বাই তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়, অ্যান্ড দেন ইফ উই স্টার্ট ওয়ার্কিং অন ইট এজ এ বাই প্রোডাক্ট আমরা আসলে টিআরপি প্রবলেমটাকেও সলভ করতে পারবো। আমি হোপফুলি আশা করবো যে আসলে আপনি এটা নিয়ে কাজ করবেন এবং টেলিভিশন চ্যানেল আসলে এখান থেকে যদি একটা পেমেন্ট সার্ভিস পায়, এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা রেভলিউশন আনবে। এটা নিয়ে আসলে অনেক দিন যাবতীয় আমরা কথা বলছি, ইভেন আপনার মিটিংগুলোতেও আমরা বলি। সো হোপফুলি আমার মনে হয় আপনার মাধ্যমে আমরা এই ফিডব্যাকটা পাবো আর কি। আর কিছুদিন আগে মনে হয় আপনি একটা স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্টের সেমিনারের মতো আয়োজন করেছিলেন। সেইখানে আমরা দেখলাম যে বিভিন্ন সেক্টর থেকে কিছুক্ষণ আপনি নেভির কথা বলছিলেন, সমুদ্র সীমার কথা বলছিলেন, আমাদের আরও যেই আর্মি আছে সবার কথা বলছিলেন। সো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করে কি আসলে ফিডব্যাকটা আপনারা কীভাবে পাচ্ছেন, বা বিএসসিএল কি আসলেই ওই জায়গাটা ফুলফিল করতে পারবে কিনা? আমি যে শুরুতে বলেছিলাম যে কিভাবে আমরা স্পেস টেকনোলজি ইউজ করে আমাদের যেগুলো আমাদের ইন্ডিজিনাস প্রবলেম, যেগুলো আমাদের যে ইস্যুগুলো, চ্যালেঞ্জগুলোকে কীভাবে সলভ করা যায়। যেমন আমাদের একটা বড় ইস্যু হচ্ছে প্রতিদিন বঙ্গোপসাগরে মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের তারা তো ফিশারম্যান ব্লু ইকোনমি থেকে যেটা মানে ফিশিং বোটগুলোকে তারা রেজিস্ট্রেশন দেয়, লাইসেন্স দেন। ওনারা বলেন যে 30,000 নৌকা আছে, যেটা মেকানাইজ নৌকা যেটা আর কি। হ্যাঁ, এবং আমি যখন নেভি এবং কোস্ট গার্ডের সাথে কথা বলেছি ওনারা বলতেছেন যে এটা মিনিমাম 1 লাখ।
হ্যাঁ, my God, অনেক okay. আনরেজিস্টার্ড আচ্ছা, বোটও okay, আছে যারা okay, যায়। হ্যাঁ। এবং আমাদের যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা হচ্ছে যে কোস্টাল এরিয়াতে গ্রামীণ ফোন, রবি, টেলিটক ওনাদের নেটওয়ার্ক আছে, এটার কাভারেজ হচ্ছে রাফলি 8 থেকে 10 নটিক্যাল মাইল। ওকে, হ্যাঁ, আচ্ছা, আর মাছ হচ্ছে এরপরে। ওকে, তো যার কারণে বোটগুলোকে এরপরেই যাইতে হয়। সো তারা যখন বঙ্গোপসাগরে যখন তারা যায়, দে আর কমপ্লিটলি ডিসকানেক্টেড। এর অনেক ইস্যু হয়, কোনো ধরনের ওয়েদার ইনফরমেশন নাই, তারপরে তারা আসলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, দের ইজ নো সাচ থিং। বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অঞ্চল আছে, সব জায়গাতে ফিশিং করা যায় না, বিকজ সিজনের বিভিন্ন সময়ে ডেজিগনেটেড করা থাকে যে এখান থেকে করা যাবে না, বিকজ ওই জায়গাতে অনেক ফিশিং হয়েছে, সো আপনি কিছুদিন ব্রেক দিবেন, তাই যাতে করে ওইখানকার আবার মাছগুলো আবার গ্রো করবে। হ্যাঁ, তো আমাদের যখন এগুলো কোনো ধরনের মনিটরিং নাই, তখন ইটস এ ম্যাস। জি, হ্যাঁ, বঙ্গোপসাগরের মধ্যে ইটস এ ম্যাস। আরেকটা বড় সমস্যা হয়, সেটা হলো আমাদের অনেকগুলো ফিশিং বোট, এরা আসলে ইনোসেন্টলি কোনো ধরনের ইভিল ইন্টেনশন ছাড়া পূর্ব দিকে মায়ানমারের বর্ডার মাঝে মাঝে চলে যান এবং পশ্চিম দিকে ইন্ডিয়ার বর্ডারে চলে যান, এবং এই দুইটা দেশই আমাদের সাথে খুব ফ্রেন্ডলি নাই। জি, জি, তো দেখা যায় যে আমাদের ফিশারম্যানরা যখন চলে যান, তাদের কোস্ট গার্ডরা এদেরকে ক্যাপচার করে, এবং ক্যাপচার করার মাধ্যমে পরে উই নো দ্য লট অফ টর্চার্স, মেনি থিংস হ্যাপেন। অন টপ অফ ইট, প্রতি বছর রাফলি 3000 ফিশারম্যান মারা যায় সমুদ্রে। রাফলি এক্সাক্ট নাম্বার ইজ ভেরি টাফ টু নো, কারণ ডেটাও তো নাই। হ্যাঁ, 3000 ইজ হিউজ, ইজ এ হিউজ নাম্বার। এবং এটা হচ্ছে শুধুমাত্র তাদের কাছে কোনো ওয়েদার ইনফরমেশন নেই। তো এই কারণে আমরা ওই যে মেরিন স্যাটেলাইট সিস্টেম নিয়ে কাজ করতেছি, এবং এটার জন্য আমরা বিটুইন বিএসসিএল, ফিশারিজ লাইভস্টক মিনিস্ট্রি, ফিশিং মিনিস্ট্রি, নেভি এবং কোস্টগার্ড আমরা মিলে এটা নিয়ে কাজ করতেছি। কারণ হচ্ছে যে এই সিস্টেমের কাস্টমার হবে ফিশিং বোটরা অথবা জাহাজগুলা, আর এই সিস্টেমটাকে এনফোর্স করবে নেভি এবং কোস্টগার্ড, বিকজ তারা জানে যে সমুদ্রের কোথায় কী আছে না আছে, রাইট? তো আমরা একসাথে মিলে এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আই থিঙ্ক এটা যদি আমরা এই প্রজেক্টটা যদি আমরা ফাইনালাইজ করতে পারি, তাহলে এটা আমাদের ফিশিং ইন্ডাস্ট্রির জন্য একটা ইট উইল ব্রিং এ লট অফ চেঞ্জেস। যেমন একটা সাইড ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের প্রধানতম প্রোটিন সোর্স কিন্তু মাছ। এটা কিন্তু আমাদের, সো ইউ সি, মাছ যখন আরও চিপ হবে, এটা যখন আরও বেশি পরিমাণ আসবে, তখন উই উইল সলভ এ বিগ প্রবলেম, রাইট? এটা প্রোটিনের প্রবলেমটাকে আমরা, or we will make it easier, রাইট? সো ইউ সি, আপনি টেকনোলজি ইউজ করতেছেন এক দিক দিয়ে, কিন্তু আপনার সোশিও ইকোনমিক বেনিফিট হচ্ছে 10 দিক দিয়ে। ইভেন আমরা এক্সপোর্ট করেও এটার থেকে একটা ভালো রেভিনিউ বাংলাদেশে আনতে পারবো। এক্স্যাক্টলি, এক্সপোর্টের কথা যেটা আপনি বললেন আর কি, ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি মাছ বিক্রি করবেন, তখন একটা কন্ডিশন হচ্ছে আপনাকে বলতে হবে এটা সমুদ্রের কোন জায়গা থেকে ধরেছেন। এটা ইন্টারন্যাশনাল মার্কেটের কন্ডিশন। আপনি এই জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে যদি মাছ দেখেন, ফ্রোজেন মাছ, ওখানে লেখা থাকে যে ফ্রম স্টেটস অফ মালাক্কা, অর ফ্রম বে অফ বেঙ্গল, অর ফ্রম আরব সি, এটা লেখা থাকে। তো যেহেতু আমাদের সমুদ্রে এরকম কোনো সার্ভিস নাই, এই জন্য আমরা বাইরে মাছ বেচতে পারি না। শুধুমাত্র বড় বড় যেগুলো ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফিশিং বোট, যেটা আমাদের বেশ কয়েকটা বড় বড় কোম্পানি শুধু ওরা করে, এবং ওরা এই সার্ভিসটা বাইরের স্যাটেলাইট থেকে কিনে নিয়ে আসে, বিকজ আদারওয়াইজ তারা তো সেল করতে পারবে না। তাকে আসলে কি দিতে হবে যে আমি এইখান থেকে কিনেছি। তো এটা একটা প্রজেক্ট, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আর আরেকটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হচ্ছে যে যেটাকে বলা যায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট। যেমন মনে করেন আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় প্রতি বছর ওনারা একটা এস্টিমেট করতে চায়। মনে করেন ওনারা এস্টিমেট করতে চায় যে এই বছর বোরো ধান কেমন হবে। সো এটা তো আসলে মানে মাঠে মাঠে গিয়ে হিসাব করা তো সম্ভব না। সো নাও দেয়ার আর সলিউশনস, যে আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে ওই ইমেজটাকে অ্যানালাইসিস করে আপনি অলমোস্ট 100% অ্যাকুরেসি আপনি এস্টিমেট করতে পারবেন যে কী পরিমাণ ধান হবে। সো দিস জাস্ট ওয়ান এক্সাম্পল। আপনি মনে করেন কোথাও পেঁপে হচ্ছে, ইউ ক্যান টেক পিকচার্স, তারপরে এআই দিয়ে আপনি মেজার করে বলতে পারবেন যে এখানে কী পরিমাণ পেঁপে হবে। তো দেখেন যেটা হয় সেটা হলো, বাংলাদেশে যেমন গত বছর ফেনী নোয়াখালী অঞ্চলে, গত বছর 2024 আগস্টে যখন বন্যা হলো, ওই বন্যাতে বাংলাদেশের ধান উৎপাদন 3% ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওই 3% হইল 5 লক্ষ মেট্রিক টন। বিকজ আমাদের 20 কোটি মানুষ, উই আর ইটিং 2 times রাইস, রাইট? সো এখন আপনার যখন এই ঘাটতি হবে, আপনি কিন্তু মনে করেন থাইল্যান্ডকেও যদি বলেন, ভিয়েতনামকেও যদি বলেন, সে 3 মাস আগে দিতে পারবে না, বিকজ এটা তো 1 কেজি 2 কেজি না।
আর নর্মালি আমাদের যেটা হয় সেটা হলো যেহেতু কৃষি মন্ত্রণালয় কোনো এস্টিমেট করতে পারে না, এই জন্য প্রতি বছর ধান যদি বেশি রোপণ হয় দেখা যায় ধানের দাম কমে গেছে, আর ধান কম হলে কৃষকরা বারবারই লসের মধ্যে পড়ছে। জি। আর ধান কম হইলে কাস্টমাররা ক্ষতি হবে, বিকজ তখন ধানের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। তো আপনি যদি স্যাটেলাইট ইউজ করে এস্টিমেটটা করেন তাহলে আপনি হয়তো বা ধান উঠবে আগস্ট মাসে, কিন্তু আপনি মে মাসে অর্ডার দিয়ে দিতে পারবেন, ওকে, রাইট? অথবা মে মাসে আপনি বিদেশের একটা বাজারকে বলতে পারবেন যে এই বছর আমি 2 লক্ষ মেট্রিক টন চাল বিক্রি করব, বিকজ ওই এস্টিমেটটা আগে আমরা পেয়ে যাচ্ছি। সো দিস ইজ অনলি ওয়ান থিং। অ্যানাদার থিং, যেমন রাজুকের সাথে আমি কথা বললাম যে ঢাকা শহরে যেভাবে আনকন্ট্রোল আরবানাইজেশন হচ্ছে, এটার কোনো মনিটরিং সিস্টেম নেই। ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক স্যাটেলাইট পিকচার্স এবং আপনি 3 ডাইমেনশনাল ইনফরমেশন পাবেন, যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ওকে, সো মনে করেন আপনার কাছে যদি ডেটা থাকে যে উত্তরার এই রোডের এই বাসায় 6 তলার বেশি হওয়া উচিত নয়, কিন্তু ওইখানে 9 তলা তোলা হয়েছে, ইউ অলরেডি হ্যাভ দ্য ডেটা, রাইট? আপনি এইভাবে চট্টগ্রাম শহর বলেন, সকল শহরের সব ডেটা আপনি, আমাদের দেশে আনকন্ট্রোল আরবানাইজেশনকে আপনি অ্যাটলিস্ট আপনি ডেটা নিয়ে আসলেন, এনফোর্স তো করতে হবে এরপরে, রাইট? এখন তো আমাদের কাছে ডেটাটাই নেই। আমাদের যেমন ইনল্যান্ড ওয়াটার, যেটা BIWTA, ইনল্যান্ড যেটা লঞ্চগুলোকে তারা কন্ট্রোল করে, তারা আমাকে বলেছেন যে দ্যার ইজ এ বিগ ইস্যু। সেটা হলো আমাদের যখন বর্ষার সময় পানি হয় তখন নদীগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়, রাইট? কিন্তু সব জায়গায় গভীরতা কিন্তু এক না, এবং গতিপথগুলো তখন বোঝা যায় না। আপনি স্যাটেলাইট ইমেজ নিয়ে আপনি বলতে পারবেন এক্স্যাক্টলি কোথায় কি। আপনি এই ইনফরমেশনটা লঞ্চের পাইলটকে দিয়ে দেন, রাইট? লঞ্চের যিনি চালাচ্ছেন তাকে দিয়ে দেন। আমাদের দেশে প্রায় এরকম হয় যে 1200 মানুষ নিয়ে 1500 মানুষের লঞ্চ আটকে গেছে, তারপরে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আসতে হয়, রুস্তম এসে একে তুলে দেয়, তারপরে জাস্ট দিস আর সো মেনি ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস যেখানে আসলে ইমেজ নিয়ে আপনি আপনি আসলে আপনার বিভিন্ন সেক্টরকে আপনি অন্যরকম, যেমন আমাদের বন এবং পরিবেশ মন্ত্রণালয়, আজকে আমার একটা মিটিং ছিল ওইখানে, দে হ্যাভ দিস বিগ ইস্যু যে বাংলাদেশে মানে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, চারদিকে সবুজের পরিমাণ কমে যাচ্ছে। আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে ইউ ক্যান টেক ভেরি, মনে করেন সুন্দরবন, আপনি স্যাটেলাইটের ইমেজ নিয়ে আপনি ইউ ক্যান রিয়েলি লাইক টেক পিকচার্স অ্যান্ড দেন ইউ ক্যান রিয়েলি মনিটর, যেটা আসলে একজন খালি চোখে একজন ইনভেস্টিগেটরকে তো কোনোভাবেই সম্ভব না। এগুলোর পাশাপাশি আরেকটা বড় জিনিস হচ্ছে, যেমন মনে করেন আমাদের বর্ডারে কি হয় না হয়, উই ডোন্ট নো। বর্ডার তো আমাদের মানে সব সময়ের জন্য একটা বড় সমস্যা, রাইট? আপনার যদি স্যাটেলাইট ইমেজিং থাকে, আপনি ছবি তুলে ইউ ক্যান, মনে করেন বর্ডারের মধ্যে একটা, মনে করেন আমাদের পাশের দেশে কোথাও বর্ডারের কাছাকাছি একটা কনস্ট্রাকশন হচ্ছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক দ্য পিকচার্স। যদি কোনো ধরনের অন্য কোনো অ্যাক্টিভিটি হয়, কিন্তু আমাদের সাইডেও যদি কোনো রকম কিছু হয়, ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক দ্য ইমেজেস। এবং এটা জাস্ট মনে করেন আপনি, দেয়ার আর সো মেনি AI টুলস, এই ছবিগুলো সে অটোমেটিক্যালি করে আপনাকে টিং করে আপনাকে একটা কি দিবে যে অমুক জায়গাতে এই কাজটা হচ্ছে, প্লিজ চেক। এই সব টেকনোলজি ইউজ করার জন্য তো আসলে আমাদের সমাজে ধরেন নলেজ বেস সোসাইটিটা বিল্ড করা উচিত। তো সেই ক্ষেত্রে কি আপনি BSCL থেকে এই ধরনের কোনো উদ্যোগ বা ট্রেনিং বা কর্মশালার আয়োজন করেছেন কিনা, বা ফিউচারে করতে চান কিনা, যে নলেজ বেস সোসাইটিটা আমরা একটু সবার মাস পিপলদের মাঝেও ছড়িয়ে দিতে পারি কিনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা? আমরা সোফার মানে 17টা সরকারি এজেন্সি এবং সরকারি মন্ত্রণালয়, ওনাদের সাথে আমরা অনেকগুলো আলাপ আলোচনা করেছি, বিশেষ করে যাদের এই ইনফরমেশনগুলো দরকার। এই যে আমি যেটা বললাম, যেমন ল্যান্ড মিনিস্ট্রি, এগ্রিকালচারাল মিনিস্ট্রি, শিপিং মিনিস্ট্রি, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আর্মি, নেভি, পুলিশ, কোস্টগার্ড, শিপিং কর্পোরেশন, শিপিং মিনিস্ট্রি, এদেরকে নিয়ে আমরা বসেছি। এবং আমরা প্রথমে কোন ধরনের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টটা কি, কোনো অ্যাপ্লিকেশনে এমন হবে যে 10 সেন্টিমিটার রিজলিউশনের ছবি লাগবে, কোনো 1 মিটার হইলেও হবে, বিকজ ইজ বিল্ডিং অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, রাইট? তো আমরা ওনাদেরকে নিয়ে বসেছি এবং ওনাদেরকে কীভাবে ট্রেন করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাশন শুরু করেছি। ইন প্যারালাল আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা বলতেছি, কারণ ইউনিভার্সিটিগুলো হচ্ছে যে এই কম্পিটেন্স তৈরির জায়গা। তো আমরা কীভাবে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা কোলাবোরেশন গড়ে তুলে ইন্টারেস্টেড প্রফেসরদের সাথে আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, স্যাটেলাইট শুধু আমাকে ছবিটা দিবে,
ইনফরমেশনটা দিবে, জি কিন্তু এইখান থেকে ইন্টেলিজেন্স বের করে নিয়ে আসতে হবে। ওইটার জন্য আমাকে, যেমন আমি যখন এগ্রিকালচার সেক্টরে যাব, একজন এগ্রিকালচারালিস্ট একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একসাথে বসতে একসাথে হবে, হ্যাঁ কোলাবোরেশনটা মিলে কাজ করতে হবে। আমি যখন মানে ইনল্যান্ড ওয়াটারে যাব, তখন যারা ওয়াটার কোয়ালিটি এগুলো জানেন এরকম একজনকে লাগবে। যেমন আরেকটা, যেমন ওই যে পরিবেশ মন্ত্রণালয় আমাদেরকে বলতেছেন যে সারা দেশের বিভিন্ন জায়গাতে কলকারখানাগুলা আনকন্ট্রোলেবলি তারা এই যে কেমিক্যালগুলা পানির মধ্যে ছেড়ে দেন, রাইট? আপনি স্যাটেলাইট ইমেজ তুললে কিন্তু ওইখান থেকে আপনি এস্টিমেট করতে পারবেন যে এই জায়গাতে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এবং এইভাবে করে আপনি ইউ ক্যান রিয়েলি ডিটারমাইন। হ্যাঁ, একটা জিনিস হয় কি, যখনই আপনার ওই ক্যাপাবিলিটি থাকবে, অনেক কলকারখানা কিন্তু তখন ওই বর্জন আর করবে না, বিকজ এটা একটা তখন একটা ডিটারেন্ট হিসাবে কাজ করবে, রাইট? সো এবং এই কাজটা যদি আপনাকে করতে হয়, তাহলে একজন পরিবেশবিদ আর একজন এআই এক্সপার্টকে একসাথে বসতে হবে, একজন পরিবেশবিদ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে একসাথে বসতে হবে। তো আমরা এই কম্পিটেন্সগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করতেছি। এই কাজগুলো করার ক্ষেত্রে যেমন আমরা আগে সবসময় শুনতাম যে সরকারি কোনো অফিসে বা ইয়েতে কাজ করতে গেলে অনেক ধরনের জটিলতা, আর মানে সেইখানে আপনার এই 1 বছরের জার্নিতে মানে এগুলো ফেস করে আসলে এগিয়ে যাওয়া বা এই সফলতা আসা, মানে এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেই কম্পিটেন্টের জায়গা থেকে আপনার কোনো কিছু বলার আছে কিনা? যে কোনো সিস্টেমেই পজিটিভ মানুষ আছেন, নেগেটিভ মানুষ, এটাই রিয়ালিটি। তো আমি সোফার মোটামুটি অনেকের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, অনেকের কাছ থেকে অনেক ধরনের অ্যাসিস্ট্যান্স পেয়েছি, এবং আমি আসলে সরকারি বিভিন্ন অফিসে I should say that a lot of competent people are there. আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেসিটা রিফর্ম হওয়া দরকার। ব্যুরোক্রেসি শুড বি রিফর্ম সো দ্যাট এটা যাতে করে মোর আরও পজিটিভ হয়, এটা যাতে করে মোর সার্ভিস ওরিয়েন্টেড হয়, এটা যাতে করে মোর প্রবলেম সলভিং ওরিয়েন্টেশন আসে। এইটা নিয়ে আমাদেরকে আসলে কাজ করতে হবে আর কি। দেয়ার আর চ্যালেঞ্জেস ফর শিওর। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে ইন্টার ডিপার্টমেন্টাল অথবা ইন্টার মিনিস্ট্রিয়াল কাজের কোনো কালচার নাই। বাট উই আর সেম গভর্নমেন্ট, এটা আমরা তো একই দেশ, রাইট? হ্যাঁ, তো দেখা যায় এই কারণে অনেক সময় দেখা যায় যে ডুপ্লিকেট হয়, মানে এক জায়গাতে আপনি 10 কোটি টাকা খরচ করলেন, আরেক মিনিস্ট্রি দেখা যায় ওইটা আরে 10 কোটি টাকা খরচ করতেছে। ফাইনালি তো সরকারের টাকা যাচ্ছে, মানুষের টাকা, রাইট? ঘুরে ফিরে কিন্তু আপনার আমার টাকা, রাইট? সো এই যে আমাদের এই জন্য ওই ইন্টার মিনিস্ট্রিয়াল ব্যুরোক্রেসিকে রিফর্ম করে ইন্টার মিনিস্ট্রিয়াল কোলাবোরেশনটাকে বাড়াইতে হবে। অনেক সময় এরকম আছে যে, এই যে আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে, মনে করেন কৃষি মন্ত্রণালয়ের কৃষিক্ষেত্রে বিভিন্ন ডেটা কালেক্ট করতে হবে, তাহলে আপনাকে সেন্সর বসাইতে হবে, চারিদিকে সয়েল সেন্সর বসাইতে হবে, তারপরে বন পরিবেশ মন্ত্রণালয় করতে হলে আপনার নদীর বিভিন্ন জায়গায় বসাইতে হবে, পানির বিভিন্ন জায়গায় জলাশয়ের মধ্যে বসাইতে হবে, রাইট? এখন তাইলে হচ্ছে কি সেন্সর টেন্সর মানে হচ্ছে যে এটা ডাক টেলিযোগাযোগ অথবা আইসিটি, আর এটা হচ্ছে যে এটাতে যে ডেটা আসবে এটা অ্যানালাইসিস করবে হচ্ছে বন পরিবেশ মন্ত্রণালয়। কিন্তু দুই মন্ত্রণালয় একসাথে বসে কাজ করানো সামটাইমস ভেরি চ্যালেঞ্জিং। এই কালচারগুলো আমাদের মধ্যে ভাঙতে হবে আর কি। আর আমরা আসলে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জন্যে আগামী 10 বছর খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। এই 10 বছরে যদি আমরা ইফ উই ডোন্ট চেঞ্জ ফর বেটার, আমাদের জন্য ভেরি চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় কোশ্চেনটা আসলে করা উচিত, আমরা মিস করে যাচ্ছিলাম। সম্প্রতি আপনি আসার পর স্টারলিং বাংলাদেশে ইন করেছে, তো স্টারলিং বাংলাদেশে আসার পর আপনি কি ধরনের রেসপন্স পাচ্ছেন বা এইটা নিয়ে ফিউচার প্ল্যানটা কি আছে আপনার? স্টারলিংকের, আমরা বাংলাদেশের স্টারলিংকের পার্টনার বিএসসিএল। স্টারলিংকের ইউজ কেসটা হচ্ছে যেসব ক্ষেত্রে আপনার কোনো একজন ইউজার যার অনেক ভেরি 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 গুড ডেটা রেট লাগবে, মনে করেন 100 Mbps 150 Mbps ডেটা রেট লাগবে, ওই রকম কাস্টমারের জন্য স্টারলিংক ইজ ভেরি গুড। And of course it's a little bit premium price, so it's a little bit more pricey than other solutions. কারণ হচ্ছে যে এইটার ইউজ কেস হচ্ছে এমন জায়গাতে যেখানে আপনি অন্য কোনো সলিউশন থেকে এই সার্ভিসটা পাচ্ছেন না। তো যার কারণে প্রথম আমরা যাদেরকে পাচ্ছি সেটা হলো, যে কাস্টমারদেরকে আমরা পাচ্ছি এরা মূলত প্রিমিয়াম কাস্টমার, ওনাদেরকে আমরা পাচ্ছি। বাট নাও এ লট অফ নিউ মডেলস আর কামিং আউট। হ্যাঁ, আমরা এমনও কাস্টমার পেয়েছি যে একটা বিল্ডিংয়ে 10টা বাসা আছে, সো ওই 10টা বাসাতে একটা স্টারলিংক কানেক্টিভিটি দিয়ে 10টা ওয়াইফাই রাউটার দিয়ে দে আর গেটিং দ্য সার্ভিসেস। সো দিস কাইন্ড অফ নিউ বিজনেস মডেলস আর কামিং। হ্যাঁ, এবং আমি আসলে একটা জিনিস দেখি, সেটা হলো যে স্টারলিংক ইউজ করে দেখা যাবে যে
গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গাতে when these models will expand, যেমন মনে করেন একটা মার্কেটে গ্রামের হাট বাজারে একটা দোকানের উপরে যদি একটা স্টার্লিং থাকে ওইখান থেকে 10-15টা দোকান কানেক্টিভিটি পাই গেছে। আর তারপরে যদি এই যে কস্ট আছে যেটা এটা যখন 10টা দোকানে ভাগ হয়ে যাবে তখন কিন্তু becomes very competitive with other solutions, ISP বা অন্যান্য সলিউশনের সাথে। সো এটার মার্কেটিং থেকে এক্সপেন্ডটা কি সেইভাবে হচ্ছে, মানে আপনার এক্সপেকটেশন অনুযায়ী কি আমরা পাচ্ছি সেই এটা? প্রথমে ইজ ভেরি নিউ প্রোডাক্ট, তো যার কারণে আমরা একটু চ্যালেঞ্জিং। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হলো যে প্রথমে আমরা একটু এন্টারপ্রাইজ কাস্টমারদের দিকে বেশি কি করেছি আর কি, যে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে এমন সব কাস্টমার নেওয়া যারা মনে করেন হয়তো আমাদের কাছ থেকে 100টা ডিভাইস বা 200টা ডিভাইস নেবেন বাল্ক অ্যামাউন্টে। দেন উই স্টার্ট উইথ দিস, এবং অফকোর্স আমরা ইন্ডিভিজুয়াল কাস্টমারদেরকেও আমরা এখন হ্যান্ডেল করতেছি, কিন্তু শুরুতে আমরা একটু এন্টারপ্রাইজ কাস্টমারদের দিকে বেশি কি দিয়েছি, এবং আমরা উই হ্যাভ গটেন এ নাম্বার অফ ভেরি গুড কাস্টমার্স। আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। উই আর রিয়েলি গ্রেটফুল যে আপনি আসলে এতদিন বাইরে সার্ভ করার পর এখন বাংলাদেশের জন্য সার্ভ করার জন্য চলে এসেছেন, এবং আশা করি যে আপনার হাত ধরে বিএসএল যেভাবে উন্নতি করছে ফিউচার আরও বেশি উন্নত করবে। এবং শেষলি আপনার যদি আসলে কিছু জিটিভির দর্শককে এবং বাংলাদেশের স্যাটেলাইট নিয়ে লাস্ট কিছু বলার থাকে আপনি জাস্ট বলতে পারেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমরা বাংলাদেশ এজ এ নেশন আমরা এখন একটা ফিনোমেনন দেখতে পাচ্ছি যেটাকে আমরা পপুলেশন ডিভিডেন্ড বলি। এর মানেটা হচ্ছে যে আমাদের এখন এই মুহূর্তে মিডিয়ান এইজ হচ্ছে 25.6, তার মানে হচ্ছে যে আমাদের 50% জনসংখ্যার বয়স হচ্ছে 25.6 অথবা এর কম, মানে প্রায় 90 মিলিয়ন মানুষ হচ্ছে 25.6 অথবা এর কম। কোনো একটা জাতি এই ফিনোমেননটা 1000 বছরে একবার দেখে, ইট হ্যাপেন্স অনলি ওয়ান্স ইন 1000 ইয়ার্স। তো আমরা এখন এটা দেখতেছি, আমাদের পপুলেশন ফোরকাস্টটা হচ্ছে যে 2045 পর্যন্ত এটা বাড়তে থাকবে। 45-এর পরে ফোরকাস্ট ইজ অলওয়েজ ফোরকাস্ট, এদিক সেদিক হইতে পারে, সঠিক নাও হইতে পারে, বাট ইটস এ ফোরকাস্ট। 45-এর সময় আমাদের রাফলি 200 মিলিয়নে গিয়ে স্ট্যাগনেটেড হবে। 65 পর্যন্ত এটা এরকম থাকবে। 65-র পরে আমাদের পপুলেশন কমা শুরু হবে, বিকজ আমাদের এইজিং বেড়ে যাবে এবং সো অন। তা আমাদের হাতে এখন রাফলি 20 বছরের একটা উইন্ডো আছে। এই 20 বছরের মধ্যে যখন আমাদের পপুলেশন বাড়তেছে এবং ভেরি ইয়াং পপুলেশন, এই পপুলেশনকে আমরা যত ভালোভাবে এডুকেটেড করতে পারবো, আগামী 10-15 বছরে পৃথিবীর জন্য যে ধরনের স্কিল সেট লাগবে ওই স্কিল সেটে আমরা যখন ট্রেন করতে পারবো তাহলে আমরা উই উইল বি ইন এ ভেরি গুড প্লেস, আদারওয়াইজ ইট উইল বি খেয়াস। তো এই জন্যে আমি আশা করি যে নতুন যারাই দায়িত্ব নেবেন, they will really put a lot of effort into, let's say, skills, developing the skills. How do we manage our talents? How do we manage our young people? এইটা নিয়ে যদি কাজ করা হয় এবং এইখানে টেকনোলজিক্যালি কীভাবে আমরা প্রপার স্কিলগুলোকে ইনফিউজ করতে পারি বাংলাদেশে, ইফ উই ক্যান রিয়েলি ডু ইট ওয়েল, তাহলে আমাদের শুধু মানে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে এখন 26 থেকে 35 নেক্সট 10 ইয়ার্স ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, এবং এই সময়ে আমাদের একাডেমি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের গভর্নমেন্ট, আমাদের বিজনেসেস, মিডিয়া সবাইকে এই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য খুব একটা রেসপন্সিবল ভূমিকা রাখতে হবে। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।